ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথিড্রালে সম্পন্ন হলো প্রয়াত প্রেসিডেন্ট জিমি কার্টারের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া। বৃহস্পতিবার তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ডিসিতে সমবেত হন প্রেসিডেন্ট জো বাইডেন, প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প সহ জীবিত 5 প্রেসিডেন্ট। রাজনৈতিক বিভেদ ভুলে গিয়ে পরস্পরের সঙ্গে কুশলাদি বিনিময় ও আলাপচারিতা করতে দেখা যায় তাদেরকে। জিমি কার্টারকে শ্রদ্ধা জানাতে আজ দেশব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে আমরাও গভীর শোক প্রকাশ করছি। অন্য একটি শোকের খবর হলো ক্যালিফোর্নিয়ার দাবানল। ইতিহাসের ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া স্টেটের লস অ্যাঞ্জেলস শহর। কিছু ছবির মাধ্যমে আমরা তা দেখাচ্ছি। বিনোদন জগতের কেন্দ্র হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলসে এই দাবানলের সূত্রপাত হয় গত মঙ্গলবার। বৃহস্পতিবার পর্যন্ত সেখানে 6টি আলাদা দাবানল সৃষ্টি হয়েছে। আগুন আরও বাড়িয়েছে প্রচণ্ড গতিতে বয়ে চলা ঝড়ো বাতাসে হু হু করে ছড়িয়ে পড়ছে আগুন। দাবানলে এখন পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বহুমূল্যের ঘর ও গাড়ি। এর মধ্যেই ক্ষতি হয়েছে $50 বিলিয়ন সম্পদ। আলাদা 6টি দাবানলের মধ্যে 3টি নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে চলে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রাণে বাঁচতে লস অ্যাঞ্জেলসের 179,000 বেশি বাসিন্দাকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে সময় আরো বাড়ানো হতে পারে। আমরা এরপর যে খবরটিতে যাব, অর্থাৎ দেশের খবরে যাব, সেটি হলো প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর তিনি প্রথম দিনে বেশ কিছু নির্বাহী আদেশ দেবেন, যেটি আমরা জানি, এবং সেটি তিনি বলে রেখেছিলেন। কিন্তু জিওপি সেনেটরদের সঙ্গে আলোচনায় তিনি বলছেন তিনি 100টির বেশি নির্বাহী আদেশ জারি করার প্রস্তুতি নিচ্ছেন, যার বেশিরভাগই হবে অভিবাসীদের নিয়ে। তবে এই শুক্রবারে ট্রাম্পের বিরুদ্ধে নাটকীয় একটি আদেশ দিতে যাচ্ছেন নিউ ইয়র্কের আদালত। হাসমানির মামলায় তার বিরুদ্ধে সাজা ঘোষণা করবেন বিচারক হুয়ান মার্শান। বাংলাদেশের খবরে থাকছে, জুলাই ঘোষণাপত্র সরকার দেবে না, সহায়তা করবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম, যিনি একই সাথে সরকারের অংশ আবার সমন্বয়কদের অংশ। একই সাথে আমরা আলোচনা করব আগামী 19 জানুয়ারি সন্ধ্যা 6টায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি একটি বক্তব্য রাখবেন, যেটি পালিয়ে যাওয়ার পর তার প্রথম কোনো বক্তব্য হবে দেশের নেতাকর্মীদের জন্য। তিনি বিদেশের অনুষ্ঠানগুলোতে বিভিন্ন বক্তব্য রেখেছেন, অডিও বক্তব্য রেখেছেন, যেটি আমরা দেখেছি। কিন্তু দেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বক্তব্য রাখবেন, যেটি নিয়ে আওয়ামী লীগের মধ্যে বেশ ভালো একটা প্রস্তুতি চলছে। এইসব বিষয় নিয়ে আলোচনা করব। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি হিসান জুয়েল। আমার সাথে আলোচক হিসেবে যুক্ত হচ্ছেন স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মালেক, এবং একই সাথে আছেন ইন্ডিয়ানার সেন্ট মেরি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে বলছিলাম যে জিমি কার্টার প্রয়াত প্রেসিডেন্ট তার শেষকৃত্যে অংশ নিতে আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, এবং ওয়াশিংটন ডিসিতে 5 জন সাবেক এবং বর্তমান প্রেসিডেন্ট তারা এক হয়েছেন। সেখানে আমরা তাদেরকে কুশল বিনিময় করতে দেখেছি। 3 জন ভাইস প্রেসিডেন্ট সেখানে ছিলেন। আমরা ডোনাল্ড ট্রাম্পকে দেখেছি বারাক ওবামার সঙ্গে বেশ হাস্যোজ্জ্বল থাকতে, জর্জ ডব্লিউ বুশ থেকে শুরু করে আরো অনেককে দেখেছি। আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখবো। অর্থাৎ এই যে প্রেসিডেন্টের উপস্থিতি, এটি আসলে বিরল ঘটনা এই জন্য যে একসাথে তাদেরকে একই মঞ্চে সবসময় পাওয়া যায় না। আবার একজন কিংবদন্তি জিমি কার্টার, যার বিদায় হলো একেবারে রাষ্ট্রীয় শোকের মাধ্যমে, আজকে তার শেষকৃত্য অনুষ্ঠান হলো। তাই তার এই বিদায়ী অনুষ্ঠানে এটা আসলে ইতিহাসের একটা অংশ, এবং একটা ইতিহাসের বিদায় হচ্ছে। মোহাম্মদ মালিক ভাই, আপনার কাছে জানতে চাই, সেটি হলো একদিকে জিমি কার্টারের বিদায়, যেটি তো আসলে একজন কিংবদন্তির বিদায় হিসেবে দেখা হচ্ছে। এর আগেও আমরা আলোচনা করেছিলাম, তার মৃত্যুর দিন থেকে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি আজকে তার যে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান, সেখানে আমরা দেখেছি 5 জন প্রেসিডেন্টকে একত্রে, যারা হয়তো রাজনীতির ময়দানে একজন আরেকজনকে আক্রমণ করে বক্তব্য রাখতেন, কিন্তু এই অনুষ্ঠানে এসে বেশ সৌজন্যতার সঙ্গে তারা কুশল বিনিময় করেছেন, এবং রাজনৈতিক সম্প্রীতির একটা চমৎকার উদাহরণ আজকে দেখা গিয়েছে এই জিমি কার্টারকে কেন্দ্র করে। পুরো বিষয়টি, অর্থাৎ জিমি কার্টারের অবদান এবং এই যে রাজনৈতিক সম্প্রীতি আমরা দেখলাম, এটি যদি থাকে তাহলে আসলে দেশের সামনের দিনগুলোতে এই ধরনের ঐক্যমত্যের ভিত্তিতে এগিয়ে যাওয়ার যে বিষয়গুলো আলোচনায় থাকে, সেটি কতটা গুরুত্ব পাচ্ছে। জি, ধন্যবাদ জুয়েল। আপনি যে একটু আগে ক্লিপটি দেখালেন, ভালো লাগলো দেখে।
তো এটাই তো হলো গণতন্ত্রের সৌন্দর্য। এবং আমেরিকার গণতন্ত্র তো অবশ্যই যে একজন প্রাক্তন প্রেসিডেন্ট তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যারা জীবিত আছেন 5 জন প্রেসিডেন্ট একত্রিত হয়েছেন, সেখানে ফিনারেল অংশগ্রহণ করেছেন, তার প্রতি শ্রদ্ধা জানান। তো প্রেসিডেন্ট জিমি কার্টার অত্যন্ত সাধারণ একজন ছিলেন, তার সম্পর্কে আমি খুব একটা কিছু বলবো না, কারণ সবাই জানেন যে একজন মানে অতি সাধারণ, তার জীবন যাপন থেকে শুরু করে কর্ম মানে পাগল একটি মানুষ। এবং দলমত নির্বিশেষে সবার তার প্রতি একটা শ্রদ্ধা এবং ভালোবাসা আছে। তো এমন একজন প্রেসিডেন্ট, এবং তিনি আরেকজন প্রেসিডেন্ট যিনি মানে সর্বোচ্চ অর্থাৎ 100 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তো এরকম একজন লোকের অন্ত্যেষ্টিক্রিয়ায় সবাই একত্রিত হয়েছেন এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এটি নিঃসন্দেহে ভালো একটি জিনিস। এটি আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের কাছে একটি ভালো লাগার বিষয়। তার কারণটি হলো যে আমরাও কিন্তু রাজনীতিতে দেশের যে বিরাজমান পরিস্থিতি সেখানে এরকম একটা সম্প্রীতি দেখতে চাই। এটি শুধুমাত্র একজন প্রেসিডেন্টের অন্ত্যেষ্টিক্রিয়ায় নয়, পুরো রাজনৈতিক কর্মকাণ্ড এবং রাষ্ট্র পরিচালনায় আমরা এরকম দুই দলের কাছ থেকে একটা সম্প্রীতি দেখতে চাই আর কি। তবে আজকে একটি জিনিস কিন্তু আমার কাছে একটু একটু ভিন্ন রকম দেখছে। অবশ্য আপনার এই ভিডিওটিতে সেটি দেখানো হয়নি। সেটি হলো, দেখুন যে প্রথমত কথাটা যে চমকটা ছিল যে আমরা যেটি দেখলাম এই ভিডিওতে, ট্রাম্প এবং ওবামা অনেকক্ষণ কথা বলেছেন, হাসি মুখে ছিলেন। এই দুইজন কিন্তু দুইজনের বিরুদ্ধে অনেক কিছু মানে বলেছেন রাজনীতির মাঠে। যেমন ওবামাকে আক্রমণ করেছেন ট্রাম্প যে তার জন্ম নিয়েই যে উনি আমেরিকার সিটিজেন, মানে জন্মগতভাবে আমেরিকার সিটিজেন তিনি নন, এরকম ব্যক্তিগত আক্রমণ করেও কথা বলেছেন। এবং ওবামা যদিও রাজনৈতিক ভাবে অত মানে অশালীন ভাবে না বললেও বিগত 3টি নির্বাচন 2016, 20 এবং 24-এ ট্রাম্পের বিরুদ্ধে অনেক কথাই বলছে। সবচেয়ে অ্যাক্টিভ ছিলেন সাবেক প্রেসিডেন্টদের, যদি আমরা ধরি সবচেয়ে অ্যাক্টিভ। এক্স্যাক্টলি, সবচেয়ে অ্যাক্টিভ ছিলেন। কিন্তু তারপরে আজকে দুজন পাশাপাশি বসে যেভাবে সৌহার্দ্যমূলক ভাবে হাস্যোজ্জ্বল ভাবে কথা বললেন, এটি আমাদের ভালো লাগছে, এটি হওয়া উচিত। তারপরে যে জিনিসটি আমার কাছে মনে হয়েছে যে অন্যরকম একটা ভিন্ন রকম মনে হয়েছে, সেটি হলো যে এই বর্তমান প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ বাইডেন দম্পতি এবং হ্যারিস দম্পতি তারা পাশাপাশি বসেছেন, কিন্তু কোনো কুশল বিনিময় করেননি তারা আর কি। তারা দুজন রানিং প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট, মানে বর্তমান প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট, রানিং না ঠিক, তার পাশাপাশি বসেও তারা কোনো কথা বলেননি। এটি আমাদের কাছে মানে ঠিক অপ্রত্যাশিত মনে হয়েছে। তার মানে যে মানে কামালা হ্যারিস বাইডেনকে সাথে যে সম্পর্কটি ছিল, সেই সম্পর্কটি ব্যক্তিগতভাবে দুজনের মধ্যে নেই। এবং একটু আপনাকে উল্লেখ করে দিই যে ইউএস টুডেতে প্রেসিডেন্ট বাইডেন গতকালকে একটি ইন্টারভিউ দিয়েছেন, যেটি গতকালকে প্রচার হয়েছে। ইউএস টুডের ওয়াশিংটন ব্যুরো চিফ নিয়েছেন। সেখানে বাইডেন জোর দাবি করেছেন যে তিনি যদি প্রার্থী হতেন তাহলে তিনি ট্রাম্পকে হারাতে পারতেন। এবং এটি নিয়ে যিনি সাক্ষাৎকারটি নিয়েছেন তিনি বারবার করে বলছেন, সুশান পেস, তিনি বারবার করে বলছিলেন যে বাইডেনকে তিনি অসংখ্যবার আক্ষেপ করতে দেখেছেন যে আমি হলেই ট্রাম্পকে হারাতে পারতাম, আমি প্রার্থী হলেই হারাতে পারতাম। অর্থাৎ এইটি নিয়ে সবচেয়ে বেশি, পুরো 55 মিনিটের ইন্টারভিউতে সবচেয়ে বেশি আফসোস করেছেন বাইডেন। অর্থাৎ বাইডেন যে নিজে থেকে সরে যাননি, আমরা যেটি দেখছিলাম যে তিনি সরে গেছেন, কামালাকে স্বাগত জানিয়েছেন, বিষয়টি কিন্তু তা নয়, কারণ তার আক্ষেপই সেটি প্রমাণ করছে। না, অবশ্যই অবশ্যই। তাহলে কথাটা হলো, তাহলে তিনি নির্বাচন করলেন না কেন? উনি যদি ধরেই নিয়েছিলেন যে উনি নির্বাচন করলে জিতে যেতেন, তাহলে কেন তিনি সরে দাঁড়ালেন? হ্যাঁ, এটা তো সত্য, ইচ্ছা করে সরে যাননি, তাকে সরে যেতে বাধ্য করা হয়েছে। স্পেশালি সর্বশেষ যখন ক্লিন্টন এবং ওবামা তার প্রতি সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন, তখনই বাধ্য হয়ে তিনি সরে গেছেন। এটা সত্য, যিনি বাধ্য হয়ে সরে গেছেন। তার মানে এই যে আপনি যে ইন্টারভিউর কথা বললেন, তাতে প্রমাণিত হয় যে তিনি আন্তরিকভাবে সরেন। তার মানে এন্ডোর্স যে কামালা হ্যারিস করেছেন, এটি তার অন্তরের এন্ডোর্সমেন্ট নয়। আর আমরা তো আরেকটা নেগেটিভও শুনে আসছি ইলেকশনের পর থেকেই, সেটি হলো যে
তিনি মানে কামালা হ্যারিসের পরাজিত হওয়ার পিছনে যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম একটি কারণ হলো যে, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হলো যে তিনি মানে বাইডেন বড় অসময়ে সরে গেছে, অর্থাৎ দেরি করে সরেছে। দেরি করে সরে গেছে। জি। অর্থাৎ এই সরে যাওয়াটা যদি আরো আগে হতো তাহলে হয়তো নির্বাচনের লড়াইটা অন্যরকম হতে পারত। তার মানে তার কি দেখা গেল যে এই কামালা হ্যারিস তার পরাজিত হওয়ার পিছনে বাইডেনের দেরিতে সরে যাওয়ার বিষয়টি যেমন তিনি নিয়েছেন, অন্যদিকে কামালা হ্যারিসের প্রতি তার যে আন্তরিকতা সেটি বাইডেনের নাই, যে ইন্টারভিউর কথাটা বললেন। তো এরকম একটি অন্ত্যেষ্টিক্রিয়া যেখানে দুই দলেরই 5 জন প্রাক্তন প্রেসিডেন্ট একত্রিত হয়ে পরস্পর কুশল বিনিময় করেছেন। ইভেন ট্রাম্পও কিন্তু এই তার যে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, আমি এই বিষয়টি আপনাকে জিজ্ঞেস করতাম যে তার সাথে হ্যান্ডশেক করেছেন, যার মুখ দেখার কথা নয়, এবং মানে হ্যাং মাইক পেন্স তার অনুসারীরা যাকে, এবং ওই সার্টিফিকেশনের জন্য যাতে যত রকম দোষ দেওয়া যায় দিয়েছেন, তিনিও কিন্তু কথা বলেছেন পেন্সের সাথে, যদিও মিসেস পেন্স কিন্তু কথা বলেনি। এটিও একটি দর্শনীয় ব্যাপার। তবে আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে এটি যে বর্তমান প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট তারা কেন কুশল বিনিময় করলেন না। এটি কিন্তু ডেমোক্রেটিক পার্টির রাজনীতিতে এটি খুব একটা ভালো জিনিস নয়। তারপরে আমরা মনে করব যে যেটি হয়েছে সবাই উপস্থিত ছিলেন। আরেকটা জিনিস কিন্তু এর মধ্যে কিন্তু মিশেল ওবামা আসেননি হয়তো ব্যক্তিগত কারণে, ডিক চেনি কিন্তু আসেননি। এটিও কিন্তু এক অন্যতম একটা কারণ। লিজ চেনির সাথে বা চেনি পরিবারের সঙ্গে যে ট্রাম্পের যে দ্বন্দ্ব, হয়তো ট্রাম্পের সঙ্গে মুখোমুখি হতে চাননি বলেই তারা এড়িয়ে গেছে, অনুপস্থিত থেকেছে, তাই না? হাওয়ার এক্ষেত্রে কিন্তু রিপাবলিকান পার্টির মধ্যে চেনির সাথে পরিবারের সাথে ট্রাম্পের দ্বন্দ্ব, সেই সঙ্গে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে ডেমোক্রেটিক পার্টির মধ্যে বর্তমান প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের মধ্যে সেই ভালো সম্পর্কটি আনবে। এই দুটি জিনিস পীড়া দিয়েছে, বাকি সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের কাছে ভালো লেগেছে। এবং এই সম্প্রীতি, রাজনৈতিক বিভেদ ভুলে যে একটা সম্প্রীতির পরিবেশ তৈরি হবে, তাতেই কেবলমাত্র দেশ এগিয়ে যাবে, আমরা যারা সাধারণ মানুষ তারাও উপকৃত হতে পারবে। জি, যথেষ্ট আশাবাদের কথা আপনি বলেছেন। আমি একটু ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন আপনার কাছে যেতে চাই। যে কথাটি আমরা বলছিলাম যে 5 জন প্রেসিডেন্টকে একত্রে একই মঞ্চে একসঙ্গে পাওয়া এবং তাদের মধ্যে এক ধরনের আন্তরিক পরিবেশ পাওয়া, যেটি বারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দেখা গেছে তারা কথা বলছেন। আবার বারাক ওবামা এবং জর্জ ডব্লিউ বুশ তাদেরকেও দেখা গেছে রসিকতা করতে, কিন্তু সেখানে ডিক চেনি আসেননি, মিশেল ওবামা আসেননি। সেগুলো বিভিন্ন কারণ থাকতে পারে। আমি একটু আপনার কাছে যেটি জানতে চাই সেটা হলো, একদিকে যেমন রাজনীতিতে সুবাতাসের একটা ইঙ্গিত হয়তো কিছুটা পাওয়া গেছে, কিন্তু বাস্তবতা হলো জো বাইডেন গতকালকে যে ইন্টারভিউটি দিয়েছেন সেখানে তার কাছে একটা প্রশ্ন করা হয়েছিল, অর্থাৎ বাইডেন নিজে থেকে বলছিলেন যে ট্রাম্প যখন সবশেষ হোয়াইট হাউসে তার সাথে নির্বাচিত হওয়ার পর দেখা করতে আসেন, তখন জো বাইডেন তাকে অনুরোধ করেছিলেন যে রাজনৈতিক প্রতিহিংসা ভুলে গিয়ে যাদের ব্যাপারে আপনি রাজনৈতিকভাবে প্রতিশোধ নেওয়ার কথা ভাবছেন, বিশেষ করে এই ডিক চেনির মেয়ে লিজ চেনির কথা তিনি বলেছেন যে তাদের ব্যাপারে আপনি নমনীয় হন, কিন্তু ট্রাম্প তাকে সেই কথা দেননি। তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি, কোনো কথা দেননি। অর্থাৎ সামনের দিনগুলোতে দেশের রাজনীতিতে এই সম্প্রীতি কতটা টিকে থাকবে, কিংবা সামনের দিনগুলোতে সেটা আরেকটু কঠোর হওয়ার কোনো ইঙ্গিত আপনি দেখছেন কিনা? ধন্যবাদ সঞ্জুয়েল, এবং দর্শক যারা দেখছেন এখন এবং পরে যারা দেখবেন সকলকে শুভেচ্ছা। প্রথমত হচ্ছে যে বেশ কতগুলো বিষয় আমাদের মালিক ভাই অলরেডি তুলে ধরেছেন আজকের যে ঐতিহাসিক দিবস। আমি জাস্ট ভেরি কুইকলি কয়েকটা জিনিস একটু হাইলাইট করতে চাই। প্রথমত হচ্ছে যে এটার একটা ইতিবাচক দিক, যেটা আমেরিকাতে দিনের শেষে এই যে 5 জন একটা জায়গায় একসাথ হলেন, তারা কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট, তারা কিন্তু আমেরিকান জনগণেরই প্রেসিডেন্ট। তাদের রাজনৈতিক দ্বৈততা আছে বা দ্বন্দ্ব আছে বা ডিফারেন্ট আপনার হচ্ছে পজিশন আছে, বিভিন্ন বিষয়ে পছন্দ অপছন্দ আছে, কিন্তু এইগুলো সত্ত্বেও তারা একটা জায়গায় আসতে পেরেছেন এবং পাশাপাশি বসতে পেরেছেন। এটা একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এটা প্রশংসনীয় একটা দিক, এটাতে কোনো সন্দেহ নেই। এবং যেটা আমাদের ভাই বলেছেন যে আমাদের বাংলাদেশেও আমরা এরকম কিছু প্রত্যাশা করি যে হয়তো অদূর ভবিষ্যতে বাংলাদেশে এরকম একটা রাজনৈতিক সংস্কৃতির একটা বিকাশ ঘটতে পারে, যেখানে বিভিন্ন
দল মতের লোকজন একসাথে বসতে পারবে। জি, ডক্টর আলাউদ্দিন, আপনার কথার সুর ধরে একটু মনে করিয়ে দিই, সেটা হলো যে জিমি কার্টারকে উপলক্ষ করে 5জন প্রেসিডেন্ট একত্র হয়েছেন, সেই জিমি কার্টার কিন্তু 2001 সালে যখন বাংলাদেশ সফর করছিলেন, তখন বাংলাদেশের বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে একত্র করতে পেরেছিলেন হোটেল সোনারগাঁয়ে একটি অনুষ্ঠানে। তিনি দুই নেত্রীকে এক করতে পেরেছিলেন, যেটি বাংলাদেশের ইতিহাসে বিরল। অর্থাৎ জিমি কার্টার আমেরিকাতেও যেমন সব প্রেসিডেন্টকে এক করেছেন, বাংলাদেশের রাজনীতিতেও তিনি কিন্তু সেটি করেছেন। এবং তিনি আপনাদের মনে আছে কিনা, তিনি কিন্তু 2002 সালে কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। জি, এবং তার বেশ কতগুলো আপনার হচ্ছে অবদান আছে প্রেসিডেন্ট হিসেবে। আমার কাছে মনে হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের হয়তো অনেকের এটা নজরে নেই। যেমন আমেরিকার ফরেন পলিসিতে আপনার দি কনসার্নস ফর ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যাবিউজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এটা কিন্তু এটার যে ইন্টিগ্রেশনটা, এটা এই ফরেন পলিসির সাথে যে কানেকশনটা, এটা কিন্তু জিমি কার্টার করেছিলেন। এবং তিনি 2002 সালে শান্তিতে নোবেল পেয়েছেন, এবং 2001 সালে যে ঘটনার আপনি উল্লেখ করছেন, এটা তার মতো ব্যক্তিত্বের দ্বারা সম্ভব। এবং আমেরিকার প্রেসিডেন্টদের ইতিহাসে তিনি অন্যতম খ্যাত একজন প্রেসিডেন্ট। তো এটা নিঃসন্দেহে মানে তার ব্যক্তিত্বের একটা ছাপ তিনি রেখে গেছেন, কোনো সন্দেহ নাই। জিমি কার্টার আরো বিভিন্ন কারণে আপনার হচ্ছে যে ইতিহাসে ফেমাস হয়ে থাকবে। একটা হচ্ছে যে ক্যাম্প ডেভিড চুক্তি, যেটা আমরা অনেকে ইতিহাসের বইতে পড়ি। এটার মূল রূপকার কিন্তু তিনি ছিলেন। আপনার 1978 সালে এই চুক্তি সাধিত হয়েছিল। এই চুক্তির মধ্য দিয়ে ইসরায়েল এবং আরব রাষ্ট্রগুলোর মধ্যে যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধের একটা পরিসমাপ্তি ঘটেছিল। পরে আরো অনেকগুলো ঘটনা আছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মালিক ভাই শেষে দিয়ে যে ইয়েটা তুলেছেন, আর আপনার যে প্রশ্নটা যে আমেরিকার ফিউচার অফ ডেমোক্রেসি বা এটার ডিরেকশনটা আসলে কোন দিকে, আমার কাছে মনে হচ্ছে এটা খুব একটা ইম্পর্টেন্ট। যে এখানে ছোটখাটো যে দুই একটা ঘটনা আমরা দেখছি, যে সেখানে কেউ আসছেন না বা হচ্ছে যে একজনের সাথে কথা বলছেন না। সারা বিশ্বের মধ্যে এখন আমেরিকা ইজ ওয়ান অফ দ্য কান্ট্রিজ যেখানে পলিটিক্যাল পোলারাইজেশনটা একটা খুবই একটা মানে নেতিবাচক দিকে চলে গেছে। রাজনৈতিক অঙ্গনে, সামাজিক অঙ্গনে এই আপনার যে দলীয় মেরুকরণ যেটা, বা রাজনৈতিক মেরুকরণ, কেউ দক্ষিণ মেরুতে কেউ উত্তর মেরুতে, এই জিনিসটা এখন প্রকট হয়ে আছে। এবং সেটারই একটা প্রতিচ্ছবি আমি বলবো আজকের এই এরকম একটা অন্যরকম একটা অনুষ্ঠান, অন্ত্যেষ্টিক্রিয়া, সেখানে কিন্তু এইটা পরিলক্ষিত হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এইটা একটা আমেরিকান পলিসি মেকারসদের একটা চিন্তার বিষয়, যে যদি যেই চলমান আপনার পলিটিক্যাল পোলারাইজেশন, এটাকে যদি একটা সহনীয় মাত্রায় নিয়ে না আসে, বা এটা নিয়ে যদি কনক্রিট কোনো পলিসি না নেয়, তাহলে আমেরিকার ডেমোক্রেসি, যেটা সারা পৃথিবীতে তারা হচ্ছে যে এটার যে সুনামটা তারা মানে হচ্ছে যে কমিউনিকেট করার চেষ্টা করে, সেটা একটা স্টেকে পড়তে পারে। সো এটার একটা রিফ্লেকশন, আমি বলবো ওই পোলারাইজেশনের একটা রিফ্লেকশন। জি, আরো বেশ কিছু বিষয় হয়তো আমরা আলোচনা আনতে পারি, কিন্তু আমরা সময়ের কারণে একটু আলোচনাটা সংক্ষেপ করে নেব। সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্প আগামীকালকে নিউ ইয়র্কে তার বিরুদ্ধে হাসমানির মামলা, যেটি তিনি বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন তার অ্যাটর্নিদেরকে দিয়ে, গত 3-4 দিনে কয়েকবার করে অ্যাটেম্প নেওয়া হয়েছিল এটি স্থগিত করার জন্য, কিন্তু বিচারক অনর আছেন, বিচারক হুয়ান মার্শান, তিনি বলছেন আগামীকালকেই তিনি সাজা ঘোষণা করবেন। রায়টি আগেই হয়ে গেছে, জুরিরা বলে দিয়েছেন যে এই হাসমানি মামলায় প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, কিন্তু বিচারক বলছেন তিনি কারাগারে পাঠাবেন না, আর্থিক জরিমানা করবেন না, কিন্তু পাবলিক রেকর্ডে ডোনাল্ড ট্রাম্পের থেকে যাবে তিনি ক্রিমিনাল মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি কিংবা সাজাপ্রাপ্ত ব্যক্তি। আমি একটু মোহাম্মদ মালিক ভাই আপনার কাছে জানতে চাইবো যে ডোনাল্ড ট্রাম্প অনেক চেষ্টা করেছেন, অর্থাৎ জুডিশিয়ারির উপরে তার প্রভাব বিস্তারেরও চেষ্টা করেছিলেন, কিন্তু সেটি হয়নি। হুয়ান মার্শান তিনি অনর আছেন। এই কোনো সাজা নয়, শুধুমাত্র এই রেকর্ডটা থেকে যাওয়া, এটি ডোনাল্ড ট্রাম্পকে কি বিব্রত করবে আগামী 4 বছর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে? হ্যাঁ, তিনি বিব্রত হবেন কি হবেন না, তার চেয়ে বড় কথা হলো যে এই যে আপনি বলেন একটা রেকর্ড, তাই না, যে তিনি দণ্ডিত হয়েছে, তাই না, এই যে একটা রেকর্ড, এটি কিন্তু আমরা মানে সবচেয়ে বড় কথা মানে আমেরিকান হিসাবে আমরাও বিব্রত হচ্ছি। কিন্তু তার কারণ একজন
প্রেসিডেন্ট যিনি প্রেসিডেন্ট ছিলেন আবার পুনর্নির্বাচন, আমাদের রায়ে পুনর্নির্বাচিত হয়ে আবার হোয়াইট হাউস আসছেন, এরকম একটি ব্যক্তি দণ্ডিত হবেন যদি রায় ঘোষণা হয়, সেটি তো ইতিহাসে আর নেই এরকম একটি ঘটনা। হয়তো প্রেসিডেন্ট হিসেবে তাকে কারাগারে যেতে হবে না কিংবা আর্থিক দণ্ড না হতে পারে, কিন্তু তিনি দণ্ডিত হবেন, একটা রেকর্ড থেকে যাবে, যেমনটি আপনি বললেন। এটি আমেরিকার জন্য, জাতি হিসাবে আমেরিকার জন্য একটা বিব্রতকর অবস্থা। তো এই বিষয়টি বলতে পারে। তবে এখানে কিন্তু আরেকটা জিনিস আছে যে উনি কিন্তু এখনো চেষ্টা করে যাচ্ছেন, তিনি তো বারবার চেষ্টা করেছেন নিউ ইয়র্ক কোর্টে যেন এটি পোস্টপোন করা হয় সেন্টেন্সিংটা, তাই না? এটি অনেক চেষ্টা করেছেন, অনেকবার চেষ্টা করেছেন, এটি হয়নি। না হয়ে আগামীকাল এটা সেন্টেন্সিং এর ডেট নির্ধারিত হয়েছে। উনি কিন্তু একই সঙ্গে গত বুধবারই সম্ভবত গতকালকে উনি কিন্তু সুপ্রিম কোর্টে, ইউএস সুপ্রিম কোর্টেও কিন্তু একটা আপিল করে রেখেছে। এখন আনলেস ইউএস সুপ্রিম কোর্ট কালকের মধ্যে যদি কোনো রকম সেটিও খারিজ করে দেওয়া হয়েছে, খারিজ করে, তাহলে তো তার মানে সাজা, মানে তার এই খবরটি এইমাত্র পাওয়া যে সেটিও সুপ্রিম কোর্ট খারিজ আমি করে বিকেল দিয়েছে। বেলা পর্যন্ত জানি যে এটি হয়নি। তাহলে যদি এই মাত্র হয়ে থাকে, তার মানে তাহলে ডোনাল্ড ট্রাম্পের মানে সর্বোচ্চ প্রচেষ্টাতে নিয়েছেন এবং ফাইনালি ইউএস সুপ্রিম কোর্ট যদি এটা, কারণ এটাতে দুইটা জিনিস, আপনি যেমনটি প্রশ্ন করলেন যে ডোনাল্ড ট্রাম্প বিব্রত হবেন কিনা, আমি মনে করি যে না, ব্যক্তিগতভাবে তার যে চারিত্রিক বৈশিষ্ট্য বা তার যে স্ট্যান্ডার্ড, এথিক্যাল স্ট্যান্ডার্ড, তাতে উনি ব্যক্তিগত মানে বিব্রত বোধ করবেন বলে আমি বিশ্বাস করি না। তবে যে বললাম, আমেরিকান হিসেবে আমরা বিব্রত হব। আর সেই সঙ্গে আরেকটি জিনিস আমাদের মনে হবে, সেটি হলো যে এই যে প্রতিষ্ঠানটি, বিচার বিভাগটি কতটা শক্তিশালী এবং স্বাধীন, এটা আমাদের কাছে একটা আশা যোগাবে। কেন আশা যোগাবে? কারণ অ্যাবসলিউট ক্ষমতা নিয়ে তিনি আসছেন এবার হোয়াইট হাউসে, সব কিছুই তার দখলে। তো তার মধ্যে তিনি একটা অপ্রতিরোধ হয়ে যাচ্ছেন আগামী 2 বছরের জন্য। তার কংগ্রেস তার, হোয়াইট হাউস তার, সুপ্রিম কোর্টের মেজরিটি বিচারপতি তারই, তাই না? এরকম একটা অবস্থায় যদি কোনো একটি প্রতিষ্ঠান দুর্বলতা প্রকাশ করে, তাহলে কিন্তু তার এই অপ্রতিরোধ মনোভাবটাকে বা তার যে কর্মকাণ্ডগুলোকে, এগুলো কিন্তু চেক দেওয়ার আর কিছু থাকছে না। তো সেই জন্যই এটা আমাদের একটা আশার সঞ্চার করবে। একই সঙ্গে যেমন আমরা বিব্রত হব যে আমাদের প্রেসিডেন্ট দণ্ডপ্রাপ্ত হয়েছে, আবার আশান্বিত হব যে আমাদের প্রতিষ্ঠানগুলো কাজ করছে। এটি আমাদের আশা। অনেক ধন্যবাদ মোহাম্মদ মালিক ভাই। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে আমরা বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করব। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি হিসান জুয়েল। আমার সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মালিক এবং ইন্ডিয়ানার সেন্ট মেরি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনার কাছে জানতে চাই বাংলাদেশ প্রসঙ্গে, সেটি হলো যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, যেটি নিয়ে 31শে ডিসেম্বর হতে যাচ্ছে, বেশ নাটকীয়তা দেখা গিয়েছিল। তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এটি একটি প্রাইভেট ইনিশিয়েটিভ, এটির সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। পরবর্তীতে আবার 30 তারিখ রাতেই দেখা গেল প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলছেন যে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, যার পরিপ্রেক্ষিতে সমন্বয়করা কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা তাদের কর্মসূচি পরিবর্তন করেছিল এবং তারা বলেছে 15 জানুয়ারির মধ্যে সেই ঘোষণাটা দিতে। কিন্তু আজকে আরেকজন উপদেষ্টা মাহফুজ আলম, যিনি একই সঙ্গে উপদেষ্টা একই সঙ্গে সমন্বয়ক, অর্থাৎ দুটো জায়গাতেই তিনি আছেন, তিনি আজকে বলছেন যে এই ঘোষণাটা সরকার দেবে না, এটি ঐক্যমতের ভিত্তিতে সরকার অন্যদের সঙ্গে আলোচনা করে দেবে এবং আগামী সপ্তাহে সেটি শুরু হবে, আগামী সপ্তাহে সেটি শেষ হবে, অর্থাৎ 1 সপ্তাহের মধ্যেই সেটি পুরোপুরি প্রস্তুত করা হবে। এই ঘোষণাপত্রর এত গুরুত্বপূর্ণ কেন, কিংবা এটি নিয়ে এত বিতর্ক হচ্ছে কেন, কিংবা এটি নিয়ে এত আলোচনা হচ্ছে কেন, কিংবা এটি নিয়ে কনফিউশন কিংবা সংশয়ের জায়গাটা যাচ্ছে না কেন? ধন্যবাদ আবারও। প্রথমত হচ্ছে যে আপনার দুনিয়ার ইতিহাসে আপনি যদি বিভিন্ন ধরনের রেভলিউশন বা হচ্ছে যে এরকম অভ্যুত্থানগুলো আপনি চিন্তা করেন, অভ্যুত্থানের পরে অভ্যুত্থান বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তো এই জন্য আপনার হচ্ছে যারা এই অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট থাকেন, তারা চেষ্টা করেন এটাকে একটা সমন্বিত আকারের একটা রূপ দিতে, যেটা হচ্ছে
অভ্যুত্থান পরবর্তী ওই সংশ্লিষ্ট দেশে আপনার দেশের যে বিভিন্ন নীতি এবং পলিসি বা আইন এগুলোর উপরে এটা একটা দিক নির্দেশনামূলক অনেকটা হচ্ছে এটার একটা একটা রিফ্লেকশন পড়বে। যেমন আপনার এডুকেশন থেকে শুরু করে আপনার কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে প্রতিটা জায়গায় এটার একটা চেতনা হিসেবে কাজ করে। যেভাবে ৭১-এর চেতনা এখনো আমাদের জাতীয় জীবনে বিভিন্নভাবে এটা বারবারে চলে আসে। তো আমার কাছে মনে হচ্ছে যে যদি আমরা আমাদের জুলাই অভ্যুত্থানের দিকে তাকাই, তাহলে জুলাই অভ্যুত্থান পরবর্তী আজকে পর্যন্ত সরকারের যে ভূমিকা বা সমন্বয়ক থেকে শুরু করে আন্দোলনকারীদের যে ভূমিকা, এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং, বিভিন্ন ধরনের ল্যাক অফ কোঅর্ডিনেশন গভর্নমেন্টের মধ্যে, তারপর বাইরের লোকজনের মধ্যে, সেটা বাংলাদেশের যে রাজনৈতিক একটা অস্থিরতা তৈরি হয়েছে। আমার কাছে যেটি মনে হয় যে এরকম একটা পরিস্থিতিতে যারা আন্দোলন করেছেন, যারা এই জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তাদের ভিতরে একটা উপলব্ধি তৈরি হয়েছে যে না, আমাদের এরকম একটি ঘোষণা দরকার, যেটি একটা গাইডিং একটা ডকুমেন্ট হিসেবে বাংলাদেশের ফিউচারকে আপনার হচ্ছে গাইড করবে বা এটা ইনফ্লুয়েন্স করবে বা আমাদের আগামী জাতীয় জীবনে যেটার প্রতিফলন ঘটবে এবং বাংলাদেশের প্রতিটি আইন এবং হচ্ছে যে বাংলাদেশের সমাজ পুনরায় বিনির্মাণে আপনার হচ্ছে যে এই যে ঘোষণাটা এটা খুব ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট হিসেবে কাজ করবে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দ তারা হচ্ছে এই ঘোষণাটার ব্যাপারে তারা চিন্তা করেছিলেন এবং সেটা আপনার করতে চেয়েছিলেন। সেক্ষেত্রে আমার কাছে খুব ক্লিয়ার না সরকার কেন এটি করেছে, কিন্তু আমার কাছে মনে হয় সরকার হয়তো মনে করেছে যে তার একটা দায়বদ্ধতা আছে এবং সেটা অফিসিয়ালি সরকার করতে পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে একজন সচেতন নাগরিক হিসাবে আমি বলবো যে এই দায়িত্বটা মূলত অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন আপনার মত পথের লোক এবং সাধারণ মানুষ, তাদের আশা আকাঙ্ক্ষা যাতে রিফ্লেক্ট হয়, যেটার প্রতিফলন পুরোপুরি ঘটে, সেই রকম একটা ঘোষণা তারা করতে পারেন। সেটার জন্য তারা সার্বিকভাবে অংশগ্রহণকারী প্রতিটি পক্ষের সাথে তারা হচ্ছে আলাপ আলোচনা করতে পারেন। কিন্তু আমি বলবো এইরকম একটা ডকুমেন্ট বা এরকম একটা ঘোষণা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা হলে তখন আপনার দেখা যাবে যে অনেকগুলো বিষয় কাছাকাছি চলে আসবে এবং পরবর্তীতে যে ডিসিশন গভর্নমেন্ট নেবে বা আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন হবে, আমাদের কালচারাল লাইফ কেমন হবে, আমাদের সমাজ ব্যবস্থা কেমন হবে, কি ধরনের রাজনৈতিক কালচার আমরা দেখতে চাই, এই প্রত্যেকটা জায়গায় এটা একটা আপনার অন্যতম একটা আপনার হচ্ছে যে ইন্সপিরেশন হিসেবে এটা কাজ করবে। তো আমি বলবো যে সেই জায়গা থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু একটা বিষয় আপনার কাছে জানি, সেটা হলো যে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি নিয়ে আমরা কথা বলছি, সেটি যেহেতু এটি বিপ্লব ছিল না, এটা অভ্যুত্থান ছিল। বিপ্লবের অনেক আগে থেকে একটা প্রস্তুতি থাকে এবং তারা এই বিপ্লব যারা সাধন করবে, জয় পেলে তারা কি করবেন সেটিও তাদের কাছে প্রস্তুত করা থাকে। এখন যেহেতু এই অভ্যুত্থানে যারা এটি ঘটিয়েছেন তারাও প্রস্তুতি ছিলেন না রাষ্ট্র কিভাবে চালাবেন সেটি তারা ঠিক করবেন। পরবর্তীতে তারা ৩-৪ দিন আগে ৩১শে ডিসেম্বরের আগে তারা চিন্তা করলেন যে সেটি হওয়া দরকার। তখন একটা তাড়াহুড়ো হয়েছে, শেষ পর্যন্ত এটি কার্যকর করা হয়নি। এখন উপদেষ্টা মাহফুজ আলম বলছেন আগামী সপ্তাহে শুরু করে আগামী সপ্তাহে শেষ করে ফেলা হবে। অর্থাৎ এই ৪-৫ দিন অফিসিয়াল যে ডেগুলো আছে এগুলোর মধ্যে সবার সঙ্গে কথা বলে আলোচনা করে আপনার কাছে কি মনে হয় একটা টেকসই যে ঘোষণা, অর্থাৎ ঘোষণা একটা দিয়ে দিলাম আর একটা জাতিকে দিক নির্দেশনা দেবে সামনের দিকে কিভাবে চলবে, সেই ঘোষণা দেওয়ার জন্য এই ১ সপ্তাহ কিংবা ১০ দিন ১৫ দিন ১ মাস কি যথেষ্ট সময়, নাকি আরেকটু সময় নিয়ে এটা দেয়া যেত বলে মনে হয়? সেটা একটা খুব ভালো একটা প্রশ্ন আপনি করেছেন। তবে আমি এখানে দুটো দিক বলবো। একটা হচ্ছে যে কোনো ক্রমে আপনার যে ৫-১০ দিন বা ১ সপ্তাহ এটা কখনোই আপনার হচ্ছে যথোপযুক্ত টাইম না যে আপনি এর মধ্যে একটা জিনিস আপনি প্রস্তুত করে ফেলবেন। কিন্তু আমি বলবো যে এটা তো আসলে যদি এরকম হয়তো যে ৫ অগাস্টের পরে এরকম একটা ঘোষণা দিয়ে দিয়েছে, সেখানে হয়তো আপনি এটার একটা ম্যাচুরিটি বা একটা আপনার হচ্ছে যে এটার মধ্যে ঘাটতি থাকার একটা ভালো সম্ভাবনা ছিল। তো আমার কাছে মনে হচ্ছে গত ৪-৫ মাসে এই সরকারের এবং তার সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ব্যক্তি এবং যারা বিভিন্ন স্ট্রিমের লোকজন, তাদের ভেতরে তাদের এক্সপেরিয়েন্স হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমার কাছে মনে হচ্ছে তাদের কাছে একটা ভিশন এখন মোটামুটি ভাবে ক্লিয়ার হয়েছে। তবে আপনি ঠিক বলেছেন যে এটাকে যদি টেকসই একটা ঘোষণা হিসেবে রূপ দিতে হয়, সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি সতর্ক হতে হবে, কারণ আপনাকে দেখতে হবে যে এখানে এটা
একটা ইনক্লুসিভ ঘোষণা হচ্ছে কিনা, এটা এখানে বিভিন্ন শ্রেণী পেশা এবং আপনার মতাদর্শের মানুষের যে আকাঙ্ক্ষাটা সর্বোপরি সেটা প্রতিফলন করছে কিনা, এবং এরকম বাংলাদেশের মতো জায়গাতে যেখানে রাজনৈতিক আপনার হচ্ছে যে কনফ্লিক্ট হচ্ছে খুবই অ্যাকিউট প্রতিটা ক্ষেত্রে, সেরকম একটা পরিস্থিতি একটা সহনীয় গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠবে কিনা, সেই জায়গায় যদি আপনি যদি বিবেচনায় নেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আরেকটু টাইম নিয়ে জিনিসগুলো আপনার আবার অনেক বেশি সময় দেওয়া হয়তো ঠিক না এইসব বিষয়গুলো। একটু শেষ করি একটা পয়েন্ট। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই ঘোষণাটা আসলে এটা তো কোনো আইন বা এরকম কোনো নীতি নয়, এটা হচ্ছে মোর একটা নীতি ঘোষণা করবেন তারা, নীতি ঘোষণা করা। জি জি জি, তারা একটা নীতি ঘোষণা করবেন, কোনো নিয়ম নয় যে সেটা সবাইকে মানতে হবে। তাই ঐক্যমত না হলে আসলে সেটা শেষ পর্যন্ত যদি বড় একটি অংশের এই বিষয়ে একমত না হন, শেষ পর্যন্ত সেটি কার্যকর করা যাবে না। মোহাম্মদ মালিক ভাই, আপনি যদি এই বিষয়ে কিছু যোগ করেন সংক্ষেপে। তবে মূল যে বিষয়টি আপনার কাছে জানতে চাই সেটি হলো, আমরা বিবিসি বাংলা যে নিউজটি দেখছি সেটা হলো আগামী 19 জানুয়ারি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের নেতা কর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য দেবেন এবং তাদেরকে দিক নির্দেশনা দেবেন, যেটি এর আগে আমরা দেখেছি দেশের বাইরে বিভিন্ন জায়গায় হয়েছে, এমনকি নিউ ইয়র্কে হয়েছে, অন্য স্টেটগুলোতে হয়েছে, দেশের বাইরে ব্রাসেলসে হয়েছে, আরো বিভিন্ন জায়গায় হয়েছে। এখন তিনি বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিয়ে বক্তব্য দেবেন, যেটি নিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে আগ্রহ তো আছে, অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে আগ্রহ আছে। শেখ হাসিনা আবারও রাজনীতিতে অ্যাক্টিভ হচ্ছেন, আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার কথা ভাবছেন, দলের হাল ধরার চেষ্টা করছেন। তাকে নিয়ে অনেকের আপত্তি আছে, অনেকে হয়তো তার জন্য অপেক্ষা করছেন। আপনি কিভাবে দেখছেন? জি, দেখুন, শেখ হাসিনা একটি দলের প্রধান এখন, এবং তিনি দেশ থেকে চলে গেছেন, এখন ভারতে অবস্থান করছেন। কিন্তু তার যে অর্থাৎ একজন ফ্যাসিস্ট শাসক হিসেবে তাকে উচ্ছেদ করা হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে। এরকম একটা বাস্তবতায় তিনি সরকার প্রধান হিসাবে, সেই সঙ্গে তার যারা সহযোগী ছিল, তারা যে সমস্ত অন্যায় অপরাধ বা গণহত্যা যাই করে থাকে কেন, তার জন্য ব্যক্তিগতভাবে তারা এটার জন্য দায়বদ্ধ, এবং সেটা তার জন্য বিচারের আয়োজন করা হয়েছে এবং বিচার হবে। সেই বিচারে সাজাপ্রাপ্ত হবেন বা খালাস পাবেন সেটা হলো ভিন্ন প্রসঙ্গ। কিন্তু তার আগে তার যে দল, এখন ব্যক্তি, একজন দলের নেতা এবং দল দুটা কিন্তু সেপারেট এন্ট্রি। একজন দলের নেতা তিনি যদি কোনো ব্যক্তিগতভাবে কোনো অপরাধ করে থাকেন, তাহলে তার জন্য তিনি দোষী সাব্যস্ত হবেন এবং তাকে সেই সাজা ভোগ করতে হবে। কিন্তু দলগতভাবে আপনি যদি একটা দলকে যদি আপনি মানে অপরাধ প্রমাণ করতে না পারেন, দলীয় ভাবে একটা মানে অপরাধ, যে আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি অপরাধ করেছে, সেটি যে পর্যন্ত কোর্টে প্রমাণিত না হবে সে পর্যন্ত কিন্তু আপনি আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডকে আপনি গণতান্ত্রিক ব্যবস্থা বা একটা ইনক্লুসিভ গণতান্ত্রিক সিস্টেমে আপনি অস্বীকার করতে পারেন না। আওয়ামী লীগ তার দলীয় কর্মকাণ্ড করতেই পারে, আনটিল যদি আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ ঘোষিত না হয়। তো শেখ হাসিনার ব্যাপারে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে বিচার কার্য শুরু হয়েছে, সে বিচারও চলছে, এখন শুরুই হয়নি বিচার, তাই না? এরকম একটা অবস্থা, তিনি যদি দলীয় প্রধান হিসাবে সেই দলের কোনো সমাবেশে তিনি ভার্চুয়ালি সংযুক্ত হন, সেটাও কিন্তু তাকে ফেরানো যাবে না, এটা আপনি ফেরাতে পারেন। একজন অপরাধী হিসাবে তাকে আপনি ফেরত চাইতে পারেন না, কিন্তু তিনি যদি ওখানে বসে দলীয় কর্মকাণ্ড অংশগ্রহণ করেন, সেটাকে আপনি মানে অস্বীকার করার কোনো পথ নেই, ফেরানোর কোনো পথ, অস্বীকার না, ফেরানোর কোনো পথ নেই। আমরা এর আগে দেখেছি যে বাংলাদেশে এমন রাজনৈতিক নেতাও আছেন যিনি দণ্ডিত হয়েছেন, দণ্ডিত হয়ে বিদেশে অবস্থান করেছেন, তিনি কিন্তু ভার্চুয়ালি সভা সমাবেশে উপস্থিত থেকেছেন, বক্তৃতা করেছেন। তো সেই হিসাবে তো এখানে বিতর্ক হতে পারে যে তাকে রাজনৈতিকভাবে ক্রিমিনাল মানে পলিটিক্যাল মানে জাজমেন্ট করে তার, সেটা নিয়ে ভিন্ন প্রশ্ন থাকে। কিন্তু আদালত তো দোষী সাব্যস্ত করেছে, রায় দিয়েছে, তারপরে তো তিনি করেছেন। তো এক্ষেত্রে তো শেখ হাসিনার এখন পর্যন্ত সে ধরনের কোনো
রায় হয়নি তাতে। আমি মালিক ভাই আপনার কাছে ফেরানোর কোনো পথ আছে বলে আমি মনে করি। আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই, সেটা হলো অনেকে ভাবছিলেন যে আওয়ামী লীগ বিশেষ করে এই জুলাই অভ্যুত্থানের সময় যে দমন পীড়নের মধ্যে দিয়ে সরকার গেছে এবং শেখ হাসিনা পরবর্তীতে তিনি দেশ ছেড়ে গেছেন, এই অবস্থায় আওয়ামী লীগের রাজনীতি পরিশুদ্ধ হয়ে আসার ব্যাপারে অনেকেই মত দেন যে আওয়ামী লীগ যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলো ছেড়ে দিয়ে নতুন করে তারা শুরু করুক। যারা বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত নয় তারা এই কথা বলছেন। সেইখানে আওয়ামী লীগের নেতৃত্বে যদি শেখ হাসিনা থাকেন, এটা একেবারে দলের নিজস্ব বিষয়, এটা আমাদের বিষয় নয়, তারপর মতামত জানতে চাওয়া সেটা হলো যে আওয়ামী লীগের নেতৃত্ব যদি সেই শেখ হাসিনার কাছেই থাকে, যার ব্যাপারে এতগুলো মামলা রায় হয়নি ঠিক আছে, কিন্তু তিনি কতটা জড়িত ছিলেন এটা অনেকটুকু স্পষ্ট। তো সেই শেখ হাসিনা যদি আবার আওয়ামী লীগের নেতৃত্বে থাকেন, তিনি আবার আগের ধারায় পরিচালিত করতে চান, তিনি আবার বক্তব্য দেওয়ার সময় বলেন যে আমি কোনো ছাত্র হত্যা করতে বলিনি, কোনো গুলি করতে বলিনি, উল্টো পুলিশকে মেরে ফেলেছে, অমুক টুমুক যেগুলো বিভিন্ন বিদেশে তিনি দিয়েছেন, দেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য সেটা কোনো ঝুঁকি তৈরি করবে কিনা? না দেখুন, ঝুঁকি বলতে এই নয় যে মানে আইনগত ঝুঁকির কথা আমি বলছি, আমি অন্য ঝুঁকির কথা বলছি। যেমন ঝুঁকি, বেআইনি ঝুঁকি। সবচেয়ে বড় আদালত কিন্তু জনতার আদালত, তাই না? বাংলাদেশে কিন্তু আমাদের দেশের ইতিহাস কিন্তু অনেক বড় বড় রাজনৈতিক দল ছিল। ৭৭ সালে পাকিস্তান স্বাধীনতায় মুসলিম লীগের অবদান অনস্বীকার্য, তাই না? তো বড় তখনকার প্রেক্ষাপটে মুসলিম লীগ সবচেয়ে বড় দল ছিল, কিন্তু সেই মুসলিম লীগ তো আজকে নেই। শেরে বাংলা ফজলুল হক অনেক বড় মাপের রাজনীতিবিদ ছিলেন, তাই না? অনেক বড় মাপের রাজনীতিবিদ ছিলেন, কিন্তু দেখুন যে তার যে দল ছিল কৃষক শ্রমিক প্রজা পার্টি, সেই পার্টি কিন্তু এখন নেই। এরপরে আপনি দেখেন মনি সিংয়ের কমিউনিস্ট পার্টি আছে, কিন্তু সেইভাবে কি আছে? মনি সিংয়ের সময় যে কমিউনিস্ট পার্টি ছিল, ন্যাপ, মুজাফফর ন্যাপ বলেন বা ভাষা ন্যাপ বলেন, সেগুলো কি আছে? জাসদের কথা যদি আমরা বলি, হ্যাঁ, জাসদের কথা যদি আপনি বলেন, মানে আসলে ভার্চুয়ালিতে এই দলগুলো নেই। কেন নেই? এগুলো কিন্তু আইন করে আদালতে নিষিদ্ধ করা হয়, মানে জনগণের কাছে তারা নিষিদ্ধ হয়ে গেছে, মানে বিলুপ্ত হয়ে গেছে। বিবর্তনটা এমনি ভাবে হয়। এখন আমিও তাই মনে করি যে শেখ হাসিনা যাই করুন না, তার দায়ভার সেই দলকেই নিতে হবে, আওয়ামী লীগকেই নিতে হবে। এটি নিয়ে আওয়ামী লীগ যদি আপনি বলেন ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে রাজনীতি আসে, আমি মনে করি যে তা করে আসার পরেও যদি জনগণ প্রত্যাখ্যান করে আওয়ামী লীগকে করতেই তো পারে। এরপরে যদি আওয়ামী লীগ ক্ষমা চাইলো কি না চাইলো তাতে কি যায় আসে, যদি জনগণ তাকে গ্রহণই না করে। তো সেই জন্য আমার মনে হয় যে এটা আমাদের অপেক্ষা করা দরকার যে আসলে জনগণ বিষয়টি কি। জি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন আপনি যে আসলে জনগণের আদালতটি সবচেয়ে বড় আদালত, এবং অনেক বড় বড় দল আছে যাদের ভুল নীতির কারণে পরবর্তীতে হারিয়ে গেছে, উদাহরণস্বরূপ আপনি বলছিলেন। এবং নিঃসন্দেহে আওয়ামী লীগ যখন নতুন করে পথ চলার চিন্তা করবে, তারাও নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার কথা ভাববে। শুধু আওয়ামী লীগ কেন, অন্যান্য বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে সবারই বিগত দিনের ভুলগুলো শুধরে নিয়ে তারা যদি নতুন বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে আসে, তাহলে হয়তো সেটি এই বিপ্লবের মূল চেতনা হিসেবে কাজ করবে। জুলাই অভ্যুত্থানের মূল ঘোষণাপত্রে হয়তো সেটি গুরুত্ব পাওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ মালেক এবং ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনাদের দুজনকে। আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। দর্শক যারা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।